শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেই সরকার কেমনভাবে চালাচ্ছে বাংলাদেশ? আজ তাক বাংলার মুখ খুললেন হাসিনাপন্থী বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি আপাতত বাংলাদেশের একটা গোপন আস্তানায় রয়েছেন। তিনি জানালেন কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে। তিনি জানালেন গোপন ডেরার বাইরে এলেই তার প্রাণ সংশয় হতে পারে। তিনি জানান 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তারা, কিন্তু শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসার পর তাদের ওপর হামলা হয়েছে, এমনকি তাকে শেষ করে দেবারও হুমকি দেওয়া হয়েছে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন লাঠির আঘাত পেয়েছেন। এমনকি বেশ কয়েকটা টিভি চ্যানেলকে বলা হয় ক্যামেরা বন্ধ রাখতে। রোকেয়া প্রাচীর প্রশ্ন, বাংলাদেশে এখন কে সরকার চালাচ্ছে, কোটার ছাত্ররা নাকি অন্তর্বর্তীকালীন সরকার? কি বলছেন এই বিশিষ্ট অভিনেত্রী, আসুন শুনি। যারা মানে আমাদের এখানকার দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদেরকে একটু বলে রাখি, রোকেয়া তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী। ওপার বাংলার বাংলাদেশের অভিনয় জগৎ শুরু হয়েছিল টেলিভিশনে নাটকের মাধ্যমে। জয় পরাজয় নাটকের মাধ্যমে তার কেরিয়ার শুরু। 1997-এ দুখাই সিনেমার মাধ্যমে তার সিনেমা জগতে পা দেওয়া, তারপর চলচ্চিত্র নির্মাণ, 3টি সিনেমা অস্কারে মনোনীত হওয়া ইত্যাদি একাধিক বিষয় রয়েছে রোকেয়া প্রাচীর। আমরা যদি তার কেরিয়ারটা দেখি তাহলে এরকমভাবেই ব্যাখ্যা করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মুক্তমনা এই একজন বুদ্ধিজীবীকে, একজন শিল্পীকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রোকেয়া, আমি যেটা জানতে পারলাম, যেরকম মানে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গোপন ডেরায় খালি ঘোরাফেরা করতে হচ্ছে প্রাণের ভয়ে। জি, এবং আমি ওই সেদিন যে কাপড়ে ছিলাম সে কাপড়ে আছি। আমি তো কিছু নিয়ে বেরিয়েনি। আমার ব্যাগ ছিল, ব্যাগটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমি আমার রাস্তায় আমি বেরোতে পারছি না। আমি জানি আমার পরিণতি কি হবে। আমি খুব বেশি দিন আমার আয়ু আছে বলে আমার মনে হয় না। আমার ধারণা আমাকে মেরে ফেলবে, কারণ আমাকে ধানমন্ডি 32 বলছিল যে মেরে ফেল, ওকে মেরে ফেল। আপনারা সেদিন এই কথা যারা বলতে পারে, এবং আমরা দেখেছি আমাদের দেশে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। পুলিশের কি অপরাধ আমি জানি না। অপরাধ যে নতুন যে সরকার গঠন হয়েছে, পুলিশের অপরাধ থাকলে বিচার হবে। যার অপরাধ থাকবে, যে নেতার অপরাধ থাকবে, তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। কিন্তু এই যে স্টুডেন্ট, আমি যে একটা গ্রুপ পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশকে কন্ট্রোল করছে। ওদের মন চাইলে ওরা একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা স্কুলে গিয়ে প্রিন্সিপালকে পছন্দ না প্রিন্সিপালকে ঘাড় ধরে পদত্যাগ করাচ্ছে। এই যে এই জিনিসগুলো করছে, এই রাষ্ট্রটা তাহলে কে চালাচ্ছে? কোন বাহিনী চালাচ্ছে? কোটা বাহিনী চালাচ্ছে, না অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, না কে চালাচ্ছে আমরা জানি না। এখানে কারো কোনো নিরাপত্তা নেই। পুলিশদেরকে মেরে ওখানেই ক্ষান্ত হয়নি, নিজেরা ভিডিও করেছে এবং ভিডিও করে সেই লাশের উপরে আবার লাথি মারছে, আবার খোঁচাচ্ছে, তারপর লাশগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেরে লাশ ঝুলিয়ে দিচ্ছে। তো একটা স্বাধীন বাংলাদেশে যখন এরকম হয়, মন্দিরে ঢুকে কি করেছে আমি দেখছি, আবার বলছে যে তারাই নাকি পাহারা দিয়েছে। 5% পাহারা দিয়েছে হয়তো। সারা বাংলাদেশে কি তাণ্ডবটা ঘটেছে ওরাও জানে, আমরাও জানি, বিশ্ব জানে। সবকিছু তো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কার অধীনে এখন আছি বাংলাদেশে? কোটা বাহিনী নাকি বিশ্ব বরেণ্য খ্যাতি সম্পন্ন আমাদের শ্রদ্ধাভাজন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের ইয়েতে আছে? আমি জানি না। আমার আসলে মানে আমার এই মানে এখন তো আমি এক ধরনের বন্দির মতো। আমার মনে হচ্ছে যে বন্দি জীবনে আমি আসলে এই প্রশ্নগুলো করারও কেউ নেই। এবং সারা বাংলাদেশে আমি তো লুকিয়ে আছি দেখে আমি এই কথা বলছি। আপনি যদি কাউকে আপনি জিজ্ঞেস করেন, যদি তার জীবনে নিরাপত্তা দিতে পারেন, সব মানুষ একই কথা বলবে। সিম্পলি আমাকে আহত করা হয়েছে, এই ফেসবুক পোস্ট দেয়া হয়েছে বলে 2-3 জনকে থ্রেট করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া কথা বলতে পারবে না, টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলকে বলা হয়েছে যে কোনো নিউজ করা যাবে না, যার ফলে অনেক জায়গায় দেখানো হয়েছে যে ধানমন্ডি 32 কেউ আসেনি, কিছু হয়নি, ধানমন্ডি 32 উৎসব করছে ওরা। আচ্ছা, 32 বাড়িতে যখন আপনারা গেলেন সেই সময় কি পরিস্থিতি হয়েছিল? মানে আপনাদেরকে কি বলা হচ্ছিল সেই সময়? ওরা কিছু বলেনি। আমরা তো স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের অনুষ্ঠান যখন কর্মসূচি শেষ করেছি তখন অতর্কিতে তারা এসে একটা আমাদের বেশিরভাগ লোকজনকেই, আমাদের ধানমন্ডি 32 দুটো রাস্তা আছে, দুদিকে ব্যারিকেড দেয়া সেনাবাহিনীর। তো একটা হচ্ছে
কলাবাগান, একটা সন্তুর চাইনিজ রেস্টুরেন্ট ওদিকে, আরেকটা হচ্ছে ধানমন্ডি লেকের দিকের রাস্তা। তো অর্ধেকের বেশিকে লেকের দিকের রাস্তায় ধাওয়া করে মারতে মারতে পাঠিয়ে দিয়েছে। আর আমি এপাশে ছিলাম, আমাকে প্রথমে একটা ছিল, আমি বঙ্গবন্ধুর ছবি যখন ফেলে দিয়েছে আমি ছবিটা তুলে বললাম কি যে কেন ছবি ফেলে দেওয়া হচ্ছে। তখন একটা ছেলে তেড়ে আসলো একটা লাঠি নিয়ে আমাকে মাথায় বাড়ি দেওয়ার জন্য। তো আমি দুহাত দিয়ে লাঠিটা ঠেকালাম, আমি যে আমরা তো কোনো কিছু করি না, আমরা তো শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাচ্ছি। তারপরে সাথে সাথে আমি দেখলাম 15-20 জন আমাকে টেনে নিয়ে গেল আমাকে বাঁচানোর জন্য। যে যারাই আসছে তারাই বেধড়ক মার খেয়েছে। তো ওখানে টেলিভিশন চ্যানেল ছিল, আমি শুনছিলাম যে টেলিভিশন চ্যানেলকে বলছে যে ক্যামেরা নামা, চ্যানেল জ্বালাই দিব। এবং অনেক কাটাতারের লাস্ট বর্ডার পর্যন্ত আমাকে মারতে মারতে নিয়ে গেছে। সেখানে ওদেরই অনেক লোকজন ছিল, সব দর্শক। তো আমাকে বাঁচানোর জন্য 2-3 জন মানুষ অনেক মার খেয়েছে। যাই হোক, মানে আপনি এই সরকারের কথা বললেন, অন্তর্বর্তী এই সরকারের কথা, নোবেলজয়ী ডক্টর ইউনিসের কথা আপনি বললেন। আপনার কি এটা মনে হচ্ছে যে ডক্টর ইউনিসকে সামনে রেখে মানে কারা সরকার চালাচ্ছে, একটা প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন একটা অন্য বড় শক্তি তারা এই এখন দেশটাকে চালাচ্ছে? আমার মনে হয় এই প্রশ্ন আমার না করাই ভালো, এই প্রশ্নের উত্তরও আমার না দেয় ভালো। এই প্রশ্ন এখন আমার প্রশ্নটাই দৃশ্যমান। আমি অনুরোধ করবো যে প্রশ্নের উত্তর আপনারা খোঁজেন। সব প্রশ্ন আমি করছি, সব উত্তর আমি দিচ্ছি, আমরাই আক্রান্ত হব, সবাই মুখ বুজে সহ্য করছে। এখন সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে সবকিছু দেখে, কেউ কিছু বলতে পারছে না। কারণ এখন এখানে এমন একটা সংস্কৃতি হয়ে গেছে যে কথা বলবে, যদি এই বাহিনী মনে করে স্টুডেন্টরা যে ওর কথা থামাতে হবে, ওকে পদত্যাগ করাতে হবে, অপসারণ করাতে হবে, আলটিমেটাম দিতে হবে, এগুলো এখন খুব পপুলার ওয়ার্ড। পদত্যাগ, অপসারণ, বহিষ্কার, আলটিমেটাম এদের পক্ষে সম্ভব। তো সবাই চুপ করে আছে, অনেকেই চুপ করে আছে, পারছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেই সরকার কেমনভাবে চালাচ্ছে বাংলাদেশ? আজ তাক বাংলায় মুখ খুললেন হাসিনাপন্থী বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি আপাতত বাংলাদেশের একটা গোপন আস্তানায় রয়েছেন। তিনি বলছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। তিনি জানালেন গোপন ডেটার বাইরে এলেই তার প্রাণ সংশয় হতে পারে। তিনি জানাচ্ছেন যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, কিন্তু শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসার পর তাদের ওপর হামলা হয়েছে, এমনকি তাকে শেষ করে দেবার হুমকিও দেওয়া হয়েছে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন লাঠির আঘাত পায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।